জোহরান মামদানিকে গ্রেপ্তার এমনকি তার নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সময়কার ঘনিষ্ঠ মিত্র ধনকুবের ইলন মাস্কের নাগরিকত্ব বাতিলের কথাও বলেছেন তিনি। 1 জুলাই এয়ারফোর্স ওয়ানের অভ্যন্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মামদানিকে হুমকি দেন তিনি। এর আগে ফ্লোরিডার কারাগার দ্বীপ আলকার্ডেস পরিদর্শনে গিয়ে ট্রাম্প বলেছেন তার সাবেক উপদেষ্টা ইলন মাস্ককে তল্পিতল্পা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতে পারে, কারণ তিনি কর ছাড় ও ব্যয় বিল নিয়ে তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। আসলেই কি এই দুজনের নাগরিকত্ব কেড়ে নেবেন ট্রাম্প? তার কি সেই ক্ষমতা আছে, নাকি এই সবই ট্রাম্পের স্বভাবসুলভ হুমকি ধামকি? চলুন জেনে নেই। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। মামদানি এবং মাস্ক দুজনই বিদেশে জন্মগ্রহণ করে যুক্তরাষ্ট্রে ন্যাচারালাইজড নাগরিক হয়েছেন। 33 বছর বয়সী মামদানি ভারতীয় বংশোদ্ভূত বাবা মার ঘরে উগান্ডার রাজধানী কাম্পালায় জন্মগ্রহণ করেন। তিনি 7 বছর বয়সে নিউ ইয়র্কে আসেন এবং 2018 সালে মার্কিন নাগরিক হন। আর মাস্ক 1971 সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্মগ্রহণ করেন। তার মা কানাডার নাগরিক আর বাবা দক্ষিণ আফ্রিকার। 17 বছর বয়সে মাস্ক কানাডায় যান। পরে 1992 সালে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য আসেন এবং 2002 সালে নাগরিকত্ব গ্রহণ করেন। 2024 সালের অক্টোবরে ওয়াশিংটন পোস্ট জানায় মাস্ক যুক্তরাষ্ট্রে তার কর্মজীবনের শুরুতে উপযুক্ত কাজের অনুমতি ছাড়াই কাজ করেছেন। মাস্ক অবশ্য তা অস্বীকার করে বলেন তিনি J1 ভিসায় ছিলেন, যা পরে H1B-তে রূপান্তরিত হয়েছিল। যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পেতে হলে 18 বছরের বেশি বয়সী হতে হয় এবং 5 বছর গ্রিন কার্ডধারী হিসেবে দেশটিতে টানা বসবাস করতে হয়। যুক্তরাষ্ট্রের নাগরিককে বিয়ে করলে এই সময়সীমা হয় 3 বছরের। মামদানি এক্সে পোস্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাকে গ্রেপ্তার, নাগরিকত্ব কেড়ে নেওয়া, আটক শিবিরে পাঠানো এবং নির্বাসনে দেওয়ার হুমকি দিয়েছেন, শুধু এই জন্য যে আমি আমাদের শহরে আইসির ত্রাস চালাতে দেব না। তিনি বলেন, ট্রাম্পের এরিক অ্যাডামসকে প্রশংসা করা অপ্রত্যাশিত নয়। যখন মেগা রিপাবলিকানরা সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করতে এবং ধনীদের পক্ষে কাজ করতে ব্যস্ত, তখন অ্যাডামসের এই প্রেসিডেন্টের ঘৃণা ও বিভক্তির নীতির প্রতিধ্বনি করাটা দুঃখজনক। ন্যাচারালাইজড নাগরিকদের কিছু ক্ষেত্রে নাগরিকত্ব বাতিল করা যায়, যাকে ডিন্যাচারালাইজেশন বলা হয়। এটি তখনই হয় যদি কেউ সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন, যৌন অপরাধের মতো গুরুতর অপরাধ করেন বা নাগরিকত্ব প্রক্রিয়ায় মিথ্যা তথ্য দেন বা অপরাধ গোপন করেন। 11 জুন বিচার বিভাগ একটি স্মারকলিপি জারি করে জানায়, আইনি ভিত্তি থাকলে এবং প্রমাণ সাপেক্ষে ডিন্যাচারালাইজেশনকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া কেউ মার্কিন সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করলে বা বিদেশি রাষ্ট্রের পক্ষে নির্বাচনে অংশ নিলে নাগরিকত্ব বাতিল হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এটি অত্যন্ত অস্বাভাবিক। আইন অধ্যাপক মাইকেল কাগান বলেন, ডিন্যাচারালাইজেশন কেবল তখনই হয় যখন সরকার প্রমাণ করতে পারে নাগরিকত্বের আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের প্রতারণা হয়েছে। তিনি বলেন, এটি খুবই বিরল ঘটনা এবং মাস্ক বা মামদানির ক্ষেত্রে এ ধরনের কিছু ঘটার সম্ভাবনা নেই। এটি রাজনৈতিক বিরোধীদের ভয় দেখানোর কৌশল। বিংশ শতকের প্রথমার্ধে বিশ্বযুদ্ধ ও স্নায়ুযুদ্ধ চলাকালে নাগরিকত্ব বাতিলের ঘটনা বেশি দেখা যেত। 1926 থেকে 1940-এর দশকে শত শত মানুষ প্রতি বছর নাগরিকত্ব হারাতেন, বিশেষত রেড স্কেয়ার সময়কালে। 1917 থেকে 1920 এবং 1947 থেকে 1957 পর্যন্ত কমিউনিস্টদের নাগরিকত্ব বাতিলের প্রবণতা বেশি ছিল। তৎকালীন কিছু উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে এমা গোল্ডম্যানের ঘটনা। লিথুয়ানিয়ায় জন্ম নেওয়া এক অ্যানার্কিস্ট। তিনি যুদ্ধবিরোধিতার জন্য জেলে যান এবং পরে তাকে সোভিয়েত রাশিয়ায় নির্বাসিত করা হয়। আরেকজন হচ্ছেন পল নাওয়ার, যিনি নাৎসি মতাদর্শে বিশ্বাসী ছিলেন। তার নাৎসি সংযোগ গোপন করায় 1946 সালে নাগরিকত্ব হারান। তবে 1967 সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট রায় দেয়, কেউ যদি গুরুতর অপরাধ না করেন বা প্রতারণার মাধ্যমে নাগরিকত্ব না পান, তাহলে তাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা যাবে না। এই রায়টি আসে বেইস আফরোইম নামক এক ব্যক্তির মামলায়, যিনি একটি বিদেশি নির্বাচনে ভোট দেওয়ায় নাগরিকত্ব হারাতে বসেছিলেন। ফলস্বরূপ যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রবণতা অনেক কমে গেছে।